ওকে স্টুডেন্টস, তোমরা আশা করি ভালো আছো। আমরা সংকরণ পড়ছিলাম, আজকেও আমরা এটা কন্টিনিউ করব। দেখি শেষ করতে পারি কিনা। মনে হচ্ছে আজকেও শেষ হবে না, আগামী লেকচার থেকেও কিছু অংশ লাগবে। তো আসলে তোমাদের লেভেলে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো কোন একটা যৌগ দিয়ে যদি আমি বলি কোন পরমাণুর সংকরণ অবস্থা কি, সেটা তোমাকে আগে বের করা। হ্যাঁ, যেটা আমরা গতকাল করেছি স্টেরিক সংখ্যা দিয়ে বের করেছিলাম। তো ওখান থেকে আমরা আজকে শুরু করব। আসো, স্টেরিক সংখ্যা দিয়ে আমরা কিছু দেখাবো তোমাকে, দেখিয়ে আমি তোমাদের কিছু হোমওয়ার্কও দিব আজকের ক্লাসে। হ্যাঁ, তোমরা প্র্যাকটিস করবো এবং আমি দেখবো তোমাদের কার কি সমস্যা, কমেন্ট করলে আমি সেখানেও যাবো, তোমাদেরকে অ্যাড্রেস করবো। হ্যাঁ, ওকে। তো আসো আমরা শুরু করে দেই, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, আসো আমরা হলো এই যে দেখো, এই স্লাইডটি দিয়ে আমরা শুরু করি। গতকালও আমরা এখানে ছিলাম, আমরা এটা দেখিয়েছি, আজকে দেখাচ্ছি স্টেরিক সংখ্যা বের করব। হ্যাঁ, আমি কিছু যৌগ দিয়েছি, তুমি দেখো প্রথমটা পানি, তুমি দেখতেই পাচ্ছ স্লাইডে, প্রথমটা পানি, আমি অক্সিজেন পরমাণুটাকে মার্ক করে দিয়েছি। হ্যাঁ, ওকে, তোমাকে বের করতে হবে অক্সিজেন পরমাণুর সংকরণ অবস্থা কি। তারপরেরটা দেখো ইথেন, আমি কার্বনটাকে মার্ক করে দিয়েছি, তোমাকে বলতে হবে এখানে কার্বনের সংকরণ অবস্থা কি। তারপরেরটা হলো ইথাইল এমিন, তোমরা এটা সেকেন্ড ইয়ারে গেলে পাবা জৈব রসায়নে। ওকে, এখানে নাইট্রোজেন পরমাণুটাকে মার্ক করে দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাকে বলতে হবে অক্সিজেন, কার্বন, নাইট্রোজেন এদের সংকরণ অবস্থা কি। আমরা শিখেছিলাম সংকরণ সংখ্যা হলো তোমার কি, সংযুক্ত পরমাণুর মোট সংখ্যা এবং মুক্তজোড় সংখ্যা, এই দুইটা যদি যোগ করে আমরা 4 পাই, sp3 যেহেতু 4টা অরবিটাল, আমরা যদি 4 পাই তাহলে আমরা বলে দেবো এটা sp3 সংকরণ। তুমি দেখো প্রথম যৌগতে দেখো অক্সিজেন পরমাণু কয়টা পরমাণুর সঙ্গে যুক্ত, পানিতে 2টা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, বামে একটা হাইড্রোজেন ডানে একটা হাইড্রোজেন। সো তুমি লিখবা সংযুক্ত পরমাণুর সংখ্যা 2। দেখো অক্সিজেনের উপর 2 জোড়া সাজুগুজু দেওয়া আছে, মুক্ত জোড়ের সংখ্যা হলো 2। সো 2 + 2 ইকুয়ালস হলো 4। আমার মনে হয় ক্লাস 1-2 পড়া এটা, তাই না? কোনো সমস্যা হওয়ার কথা না। তারপর এটা তুমি যদি যাও, দেখো কার্বন পরমাণু হলো 4টা পরমাণুর সঙ্গে যুক্ত, 3টা হাইড্রোজেন উপরে নিচে ডানে বামে, আর আরেকটা নিচে আসছে কার্বন। 4টা পরমাণুর সঙ্গে যুক্ত, তাহলে সংযুক্ত পরমাণু হলো 4, কোনো মুক্ত জোড় এখানে নাই। সো মুক্ত জোড়ের সংখ্যা আমরা লিখবো 0। 4 + 0 রেজাল্ট হলো 4, যেহেতু 4 পেয়ে গেছো স্টেরিক সংখ্যা, তুমি এটা লিখবা sp3 সংকরণ। ঠিক আছে, তারপরে যদি তুমি NH2 ডট আছে 2টা, দেখো মুক্ত জোড় আছে 1 জোড়া না, এখানে NH2, আমি যদি একটু বোর্ডে যাই, আসো এখানে তুমি আসলে যৌগটা হলো এরকম, CH3 CH2N, এই যে এরকম আছে যৌগটা। হ্যাঁ, আমি একটু ভেঙে লিখে দিলাম তোমাকে, একটু হাত পা ছড়িয়ে। এখানে কিন্তু কার্বন এবং হাইড্রোজেন হিডেন আছে। হ্যাঁ, অনেকগুলাতেই স্লাইডে যদি তুমি দেখতে পাও, আসলে যৌগটা হলো এরকম, CH3 CH2 NH2 এটা। তাহলে তুমি দেখো যে এখানে 2টা হাইড্রোজেন এবং একটা কার্বন এটার সঙ্গে যুক্ত, তাহলে নাইট্রোজেন পরমাণুটা হলো 3টে পরমাণুর সঙ্গে যুক্ত আর 1 জোড়া মুক্ত জোড়, তাহলে পরমাণু সংখ্যা 3, মুক্ত জোড় 1, টোটাল কত 4। তাহলে এই নাইট্রোজেন হলো sp3 সংকরণ। বুঝে গেছো? এই তাহলে আমরা দেখতে পেলাম, আবার স্লাইডে যাই আমরা। আসো, দেখতে পেলাম এই স্লাইডে আমি যে 3টা যৌগ উদাহরণ দিয়েছি এবং 3টি পরমাণুকে তোমাদেরকে মার্ক করে দিয়েছি, 3টি পরমাণুরই সংকরণ অবস্থা হলো sp3। কারণ কি, স্টেরিক সংখ্যা 4। স্টেরিক সংখ্যা 4 হলে কেন sp3? আমরা জানি sp3 হলো 4টা অরবিটাল। ওকে, সেখান থেকে আমরা এটা বলে দিয়েছি, গত ক্লাসে ছিল। আমি কিন্তু ওটা রিভিউ করছি, তারপর আমি তোমাদেরকে হোমওয়ার্ক দেবো, তোমাদের করতে হবে। এখনই বসে বসে সবাই খাতা কলম নিয়ে বসো, আমি কিন্তু এরপরে স্লাইডগুলোতে এটা করিয়ে আমি তোমাদেরকে টাস্ক দিব, সেটা তোমাদের করতে হবে। হ্যাঁ, তো ওটা নিয়ে বসো এবং কমেন্টে জানাতে পারবা। হ্যাঁ, ওকে ফাইন। তারপরে আমি নেক্সট স্লাইডে চলে গেলাম, খেয়াল করো। এবার হলো আমরা দেখব এই স্লাইডে যতগুলা যৌগ আছে এবং নির্দেশিত পরমাণুগুলো হলো sp2 সংকরণ। কি করে হলো খেয়াল করো, কার্বনিল গ্রুপ আছে, এটাকে বলে কার্বনিল গ্রুপ, C+O, এটাকে বলে কার্বনিল গ্রুপ। আবার বলছি, হ্যাঁ, ওকে। এখানে দেখো অক্সিজেনকে মার্ক করা আছে, তোমাকে বলতে হবে অক্সিজেনের সংকরণ অবস্থা কি। দেখো অক্সিজেন হলো কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে পরমাণু একটা, যুক্ত পরমাণু হলো একটা, মুক্ত জোড় হলো 2টা, 1 + 2 রেজাল্ট কত 3, তুমি পেয়ে গেছো sp2 সংকরণ। ক্লিয়ার? ওকে, সেকেন্ড মিডিলে যে যৌগটা আছে, দেখো খেয়াল করো, সেকেন্ডে যে যৌগটা, এটা হলো কার্বন কার্বন দ্বিবন্ধন। হ্যাঁ, ওকে, কার্বনকে মার্ক করা আছে, তোমাকে বলতে হবে কার্বনের সংকরণ অবস্থা কি। ক্লিয়ার? ওকে, তাহলে দেখো তো বামে একটা, উপরের দিকে বামে একটা হাইড্রোজেন, ডানে একটা কার্বন। হ্যাঁ, তাহলে 2টা পরমাণু আছে, আর নিচে দেখো আরেকটা কার্বন, তাহলে টোটাল সংযুক্ত পরমাণু হলো 3টা, আর এখানে কোনো মুক্ত জোন নাই। তাহলে 3 + 0 রেজাল্ট কত 3 যদি পাও তুমি বলে দিতে পারো এটা sp2 সংকরণ। ক্লিয়ার? তাহলে 2 নম্বরটা হয়ে গেছে। তাহলে কিন্তু এখান থেকে একটা লেসন পেয়ে গেলে। খেয়াল করো, কোনো যৌগে যদি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, সেই কার্বনের সংকরণ অবস্থা হয়, ওই যৌগে কার্বনের সংকরণ অবস্থা হয় sp2। ক্লিয়ার? আবার বলছি, আমি একটু ফাস্ট আগাচ্ছি কারণ গত ক্লাসে আমরা এগুলো কভার করেছি, অনেক কিছু সংকরণে বাকি
বাকি আছে, হ্যাঁ অনেক বেশি স্লো হলে কিন্তু তোমাকে সিলেবাস শেষ করতে অনেক দেরি হয়ে যাবে আমাদের। হ্যাঁ ওকে, তাহলে আমরা কি দেখলাম যে এই যৌগে কার্বনের সংকরণ অবস্থা হলো sp2, এবং এটাও শিখলাম যদি কোনো যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাহলে দ্বিবন্ধন বিশিষ্ট কার্বনটা হবে কিন্তু sp2, উপরের কার্বন কিন্তু sp3 না, সাবধান sp2 না, হ্যাঁ ওই যে CH3 যেটা আছে সেটা না কিন্তু, হ্যাঁ যেটা মার্ক করা আছে এটা, অর্থাৎ দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন যেগুলো, হ্যাঁ সেটা হলো sp2, অন্যগুলো কিন্তু sp2 না। হ্যাঁ ওকে আচ্ছা, তাহলে এটা গেল। নেক্সট চলে আসো 3 নম্বরটায়, দেখো কার্বনের উপর প্লাস আছে, এটা কি হবে খেয়াল করো। তাহলে এখানেও কার্বন কয়টা পরমাণুর সঙ্গে যুক্ত, নিচে 2টা হাইড্রোজেন, হ্যাঁ 2টা পরমাণু, উপরে একটা কার্বন, 3টা পরমাণুর সঙ্গে যুক্ত, কোনো মুক্ত জোন নাই, ঠিক আছে তাহলে এটাও পেয়ে গেলাম। হ্যাঁ সেম। আচ্ছা এরপরে ডানে আসো, দেখো কার্বন নাইট্রোজেন দ্বিবন্ধন আছে, তোমাকে মার্ক করা আছে কোনটা, নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকরণ অবস্থা কি সেটা বলতে হবে, ঠিক আছে। এখানে দেখো নাইট্রোজেন হলো 2টা কার্বনের সঙ্গে যুক্ত, উপরে একটা কার্বন নিচে একটা কার্বন, তাহলে 2 পরমাণু আর একটা মুক্ত জোড়, টোটাল হলো কত 3। সংকরণ স্টেরিক সংখ্যা যদি হয় 3 তাহলে আমরা জানি এটা হলো sp2 সংকরণ। ক্লিয়ার, তুমি পেয়ে গেছো এটা sp2 সংকরণ। ওকে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার হলো আমরা দেখবো এখানে সবগুলো sp সংকরণ। ক্লিয়ার, কি করে হয় আমরা একটু এক্সপ্লেন করি। ফার্স্ট যৌগটাকে তোমাকে মার্ক করা আছে অক্সিজেন, অক্সিজেনের সংকরণ অবস্থা কি তোমাকে বলতে হবে। তাহলে তাকাও, দেখো বামে একটা কার্বনের সঙ্গে সে যুক্ত, তাহলে পরমাণুর সংখ্যা 1, মুক্ত জোড়ও 1, হ্যাঁ তাহলে আমরা এটাকে বলতে পারি কি sp2 সংকরণ। এই স্লাইডে এসে তোমাকে একটা জিনিস মাথায় নিতে হবে, খেয়াল করো যে আগের স্লাইডে যদি আমি একটু যাই, খেয়াল করো তো এই যে এখানে অক্সিজেনের উপর খেয়াল করো, প্রথম যৌগটায় অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড় ছিল। আমরা জানি নর্মালি অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড় সচরাচর অবস্থা, হ্যাঁ কিন্তু তুমি যদি এই স্লাইডে আসো এখানে দেখো অক্সিজেনের উপর 1 জোড়া মুক্ত জোড়, হ্যাঁ তাহলে আরেক জোড়া মুক্ত জোড় কোথায় গেল, ওই যে দেখো একটা প্লাস চার্জ আছে, প্লাস চার্জ থাকা মানে হলো তোমরা পড়বো, আমি নেক্সট ক্লাসগুলোতে পড়াবো সন্নিবেশ সমযোজী বন্ধন। ক্লিয়ার, ওকে মুক্ত জোড় দিয়ে যদি কোনো সমযোজী বন্ধন হয় সেটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে এখানে 2 জোড়া মুক্ত জোড়, এই যে আগের স্লাইডে যেটা দেখতে পেয়েছিল অক্সিজেনের উপর 2 জোড়া মুক্ত জোড়, ওই 2 জোড়ার 1 জোড়া হলো সন্নিবেশ বন্ধনে ইউজ হয়ে গিয়েছে। ক্লিয়ার, যেহেতু ইউজ হয়ে গেছে এই জন্য অক্সিজেনের উপর এখন তুমি কি পালা, একটা প্লাস পেলা, তাহলে 2 জোড়ার 1 জোড়া ইউজ হয়ে গেলে আর 1 জোড়া রয়ে গেল। ক্লিয়ার, তাহলে যখনই তুমি দেখতে পাবা অক্সিজেন নাইট্রোজেন সালফার এগুলোর উপর প্লাস চার্জ, তার মানে তুমি বুঝতে পারবা যে এদের মুক্তজোড় সম্ভবত ইউজ হয়ে গিয়েছে, ব্যবহার হয়ে গিয়েছে। ক্লিয়ার, ওকে তাহলে এখানে 2 জোড়া লেখা যাবে না, কিন্তু অক্সিজেন পেলেই 2 জোড়া মুক্তজোড় দেওয়া যাবে না, তুমি দেখবা এটার উপর কোনো প্লাস চার্জ আছে কিনা, প্লাস চার্জ থাকলে ওর মুক্তজোড় ইউজ হয়ে গিয়েছে, তাহলে 1 জোড়া ইউজ হয়ে গিয়েছে আর 1 জোড়া আছে, এই জন্য আমরা এখানে লিখছি পরমাণুর সংখ্যা 1 মুক্ত জোড়ের সংখ্যা 1। ক্লিয়ার হয়েছে তো? এটা আবার বলছি, যদি অক্সিজেনের উপর কোথাও প্লাস দেখতে পাও তাহলে তুমি ধরে নিতে পারো, তুমি খুঁজবা বিষয়টা এরকম কিনা যে 1 জোড়া মুক্তজোড় দিয়ে সে সন্নিবেশ বন্ধন গঠন করে ফেলেছে আর 1 জোড়া আছে, এই জন্য আমরা লিখেছি সংযুক্ত পরমাণুর সংখ্যা 1। দেখো অক্সিজেন বামে একটা মাত্র কার্বনের সঙ্গে যুক্ত আছে, তাহলে একটা কার্বন আর 1 জোড়া মুক্ত জোড়, টোটাল রেজাল্ট কত 1 + 1 2। যদি স্টেরিক সংখ্যা হয় 2 আমরা জানি কোন সংকরণ, sp সংকরণ, কারণ sp সংকরণ হলে অরবিটাল কয়টা পাবা, 2টা পাবা। ক্লিয়ার, এই যে সেটা। ওকে মিডলের যৌগটা তাকাও, কার্বন কার্বন ত্রিবন্ধন আছে এবং তোমাকে বলেছে কার্বনের সংকরণ অবস্থাটা কি সেটা বলার জন্য। হ্যাঁ ওকে, তাহলে তুমি দেখো যে কার্বনটাকে তোমাকে অ্যারো চিহ্ন দিয়ে আমি মার্ক করে দিয়েছি তার সঙ্গে দেখো বামে একটা হাইড্রোজেন আছে ডানে একটা কার্বন আছে, তাহলে সংযুক্ত পরমাণুর সংখ্যা কত 2, ঠিক আছে, আর ওর সঙ্গে কোনো মুক্তজোড় নাই, তাহলে 2 + 0 রেজাল্ট কত 2, ঠিক আছে, এই জন্য এটা sp সংকরণ। ক্লিয়ার, এবার দেখো HCN, HCN নাইট্রোজেনের সংকরণ অবস্থা তোমাকে বলতে হবে। ক্লিয়ার, ওকে তাহলে খেয়াল করো নাইট্রোজেনের সঙ্গে একটা মাত্র পরমাণু যুক্ত বামের কার্বন, আর নাইট্রোজেনের সঙ্গে 1 জোড়া মুক্ত জোড় আছে, তাহলে একটা মৌল আর 1 জোড়া মুক্ত জোড়, রেজাল্ট কত 1 + 1 2, এই জন্য আমরা বলছি এটা sp সংকরণ। এখন খেয়াল করো তুমি এই স্লাইডে এসে শিখে গেলা একটা জিনিস পেলে তুমি, কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয়, মাঝখানে যৌগটা কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় তাহলে আমরা ওই যৌগে কার্বনের সংকরণ অবস্থা, ত্রিবন্ধন যেই কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনের সংকরণ অবস্থা হয় sp। কার্বনটাকে যদি আমরা সামারি করি সবচেয়ে বেশি লাগে আমাদের কার্বন, ওকে সংকরণে, তাহলে কার্বনটাকে যদি আমি সামারি করি, যে সকল যৌগে কার্বনের সঙ্গে সবগুলোই একক বন্ধন অর্থাৎ সবগুলোই সিগমা বন্ধন, কোনো পাই বন্ধন নাই, তাহলে আমরা সেটাকে বলি sp3 সংকরণ কার্বনের। হ্যাঁ, যে সকল যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন আছে ওই দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন হয় sp2 সংকরণ। ক্লিয়ার, আর যে সকল যৌগে কার্বন কার্বন ত্রিবন্ধন আছে সেই যৌগে কার্বনের সংকরণ হয়
sp সংকরণ। আসো আমি একটু বোর্ডে সামারি করি এটাকে। ওকে, আমরা এই 3টা স্লাইডের পরে আমি একটু সামারি করি, এটা তোমাদের লাগবে, আমি নেক্সটে যখন যাব এগুলো খুব লাগবে। ওকে, কার্বনের সংকরণ, হ্যাঁ আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, কার্বনের সঙ্গে সবগুলাই যদি একক বন্ধন থাকে, ওকে, তাহলে সিগমা বন্ধন সংখ্যা, পাই বন্ধন সংখ্যা। সিগমা বন্ধন সংখ্যা যদি হয় 4, সিগমা সংখ্যা, পাই সংখ্যা, বন্ধন সংখ্যা কিন্তু, হ্যাঁ সিগমা, আমি একটু লিখে নেই সংখ্যাটা কিসের, বন্ধন, সিগমা বন্ধন সংখ্যা, ইলেকট্রন না কিন্তু আবার, হ্যাঁ এখানেও পাই বন্ধন সংখ্যা, একটু মুছে পরিষ্কার করে লিখি, আদারওয়াইজ আবার তোমরা কনফিউশন হয়ে যাবে। একটু পরে আমি আমার ইলেকট্রনেও যাব কিন্তু, হ্যাঁ সিগমা বন্ধন সংখ্যা লিখে দেই, সিগমা বন্ধন সংখ্যা, এই টেবিলটা আমি স্লাইডে দেই নেই এই জন্য এটা লিখে দিচ্ছি, পাই বন্ধন সংখ্যা। ওকে, তাহলে যখন, আর এখানে লিখি হলো sp3, এখানে লিখি সংকরণ, কার্বন ওখানে তো লিখেছি কার্বনের সংকরণ, হ্যাঁ আর এখানে লিখি আমরা উদাহরণ, তাহলে ভালো হবে, উদাহরণ। হ্যাঁ ওকে ফাইন, এই টেবিলটা আমরা বানিয়ে ফেলি। আসো এখানে লিখি আমরা কার্বনের সংকরণ, sp3 হলে সিগমা বন্ধন সংখ্যা হবে, ওই কার্বনের সঙ্গে সিগমা বন্ধন থাকবে 4টা, কোনো পাই বন্ধন থাকবে না। আমরা একটা উদাহরণ দিয়ে দিতে পারি, এই যে এরকম, মিথেন ধরো হয়ে গেল। ওকে, এবার আসো sp2 সংকরণ যদি হয়, সিগমা বন্ধন সংখ্যা থাকবে, তুমি দেখতেই পাচ্ছ অরবিটাল কয়টা, sp3 অরবিটাল 3টা, তাহলে সিগমা বন্ধন হবে 3টা, পাই বন্ধন হবে 1টা। উদাহরণ কি, কার্বন কার্বন দ্বিবন্ধন, এই যে এটা, ঠিক আছে হয়ে গেল। এবার আসো আমরা নেই sp সংকরণ, sp সংকর অরবিটাল 2টা, সো সিগমা বন্ধন হবে 2টা, পাই বন্ধন হবে তখন কয়টা, 2টা। উদাহরণ কি, এই যে এটা, ঠিক আছে এই যে এটা। তাহলে তুমি দেখতেই পেলা, যদি কার্বন কার্বন সব একক বন্ধন হয় তাহলে sp3 সংকরণ, কার্বন কার্বন যদি দ্বিবন্ধন হয় এই 2টা কার্বন হবে sp2 সংকরণ, কার্বন কার্বন যদি ত্রিবন্ধন হয় এই 2টা কার্বন হবে sp সংকরণ। এখন আসো আমি এরকম একটা এক্সাম্পল দিই, খেয়াল করো তো, CH3 CH2 CH ডাবল বন্ধন, CH CH2 C ট্রিপল বন্ধন, CH3, এই যে একটা আমি যৌগ লিখলাম, হ্যাঁ একটা বড় যৌগ লিখলাম। আমি সময় থাকলে আরো বড় লিখতাম, একদম ধরো ঢাকা থেকে শুরু করে রাজশাহী, দিনাজপুর, হিলি চলে যেতাম লিখতে লিখতে এত কার্বন দিয়ে। হ্যাঁ ওকে, এখন ধরো আমি যদি নাম্বারিং করি, ধরো এটা 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এটা 8। এখন তোমার কাজ হলো এইটুকুর আলোকে তোমাকে বলে দেওয়া যে কোন কার্বনের সংকরণ অবস্থা কি, টোটাল যৌগে কার্বন ভর্তি, আমি এখন তোমাকে জিজ্ঞেস করলাম যে কোন কার্বনের সংকরণ অবস্থা কি। হ্যাঁ ওকে, 1 নাম্বার কার্বন, তুমি দেখো তো তাকাও, 1 নাম্বার কার্বনের সঙ্গে সব একক বন্ধন, 3 পাশে 3টা হাইড্রোজেন, এই পাশে সব একক বন্ধন, তাহলে এটার সাথে মিলে গিয়েছে। তাহলে 1 নাম্বার কার্বন আমি এখন লিখে ফেলি এখানে 1 sp3। 2 নাম্বার কার্বন আসো, আমাদের কয়টা টোটাল, 8টা কার্বন, 3 4 5 6 7 8। আমি ছোট একটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিলাম এখন, ধরো এটা। হ্যাঁ ওকে, 2 নাম্বার কার্বনে তুমি তাকাও, 2 নাম্বার কার্বনের সঙ্গে 3 বন্ধন, তুমি দেখতেই পাচ্ছ যদি কার্বন কার্বন 3 বন্ধন থাকে ওই কার্বন হয় sp সংকরণ, তাহলে তুমি লিখে ফেলবে এখন 2 নাম্বার কার্বন sp সংকরণ। ক্লিয়ার? 3 নাম্বার কার্বন, এটার সঙ্গেও দেখো ত্রিবন্ধন আছে, তাই না? তাহলে 3 নাম্বারটাও sp সংকরণ, আমরা লিখে ফেলবো। হ্যাঁ ওকে, 4 নাম্বার কার্বন তাকাও, 4 নাম্বার কার্বনের সঙ্গে সব একক বন্ধন, তাহলে sp3। 5 নাম্বার কার্বন দ্বিবন্ধন আছে, এই যে দেখো দ্বিবন্ধন আছে, কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, সো এটা কি হবে sp2। 6 নাম্বার কার্বন দেখো দ্বিবন্ধন আছে, তুমি কি লিখবা sp2, ওই যে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে sp2 দেখতেই পেয়েছো। 7 নাম্বার কার্বন সব একক বন্ধন, দেখো কোনো দ্বিবন্ধন ত্রিবন্ধন নাই, তাহলে sp3। 8 নাম্বার কার্বন সব একক বন্ধন, সো sp3 হয়ে গেল। ক্লিয়ার? আমি আবার তোমাদেরকে ভালো করে দেখতে দেই, সবাই দেখে নাও। হ্যাঁ দেখো এই, এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তুমি আমাকে বলতে পারো, হ্যাঁ কমেন্ট করো, আমি পরে দেখে নিব। হ্যাঁ কারো মনে হয় কোনো সমস্যা থাকার কথা না, কার্বনের চারপাশে যদি সবগুলো একক বন্ধন হয় sp3, যেমন 1 7 8 4, এই যেগুলো sp3, দেখো ওই কার্বনে তাকাও তুমি, সবগুলো একক বন্ধন, যৌগটা যদি তাকাও। হ্যাঁ কার্বন কার্বন যদি দ্বিবন্ধন থাকে, এই যে দ্বিবন্ধন কোথায় আছে দেখো, এই যে 5 6 এর মধ্যে দ্বিবন্ধন আছে, সো 5 এবং 6 দুইটাই দেখো sp2, এই যে sp2। ওকে, কার্বন কার্বন যদি ত্রিবন্ধন থাকে sp, 2 এবং 3 এর মধ্যে আছে, এই দেখো 2 এবং 3 sp, 2 এবং 3 sp, যে দেখতে পেয়েছো এই। তাহলে একদম সিম্পল ভাবে আমরা এভাবে প্রকাশ করতে পারি কার্বনের সংকরণ অবস্থা, এভাবে আমরা সামারি করে ফেলতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। এখন তোমাদের কাজ দিব আমি, এটা তোমাদের করতে হবে। এখন আসো
এটা একটু ক্লিন করে ফেলি। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে গেলাম। এই যে দেখো, আমি তোমাদের একটা টাস্ক দিয়েছি, হোমওয়ার্ক HW দিয়ে দিয়েছি তোমাদের, কিন্তু হ্যাঁ একটু হেল্পও করে দিয়েছি আমি তোমাদের, এটা তোমাদের করতে হবে। হ্যাঁ, এটা কি আসলে একটা ফ্রগ। এটা এই ফ্রগ হলো একটা পয়জন ক্যারি করে, হ্যাঁ, হিস্ট্রিওনিকোটক্সিন। এই পয়জনটার নাম হলো হিস্ট্রিওনিকোটক্সিন, এই যে যৌগটা। হ্যাঁ, পয়জনের স্ট্রাকচার তোমাকে দেওয়া আছে স্লাইডে, তাকিয়ে নাও। গুগল স্যারের বই থেকে নেওয়া। ওকে, আমি বলেই দিলাম তোমাদেরকে কোথায় পাবা, ওখানে পাবা। হ্যাঁ, ধরো এরকম একটা যৌগ দিয়ে আমি এ থেকে ই পর্যন্ত 5টা বর্ণকে বা 5টা মৌলকে নির্দেশ করে দিলাম। ABCDE। এইচ না, এইচ হলো হাইড্রোজেন, ওটা কোনো ই না, এখানে কোনো নির্দেশিত মৌল না। হ্যাঁ, হাইড্রোজেনের সংকরণ অবস্থা কখনো আমরা বের করি না, করতে হয় না, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি বললাম, ABCDE 5টা মৌলকে আমি নির্দেশ করে দিলাম। খেয়াল করো, A অক্সিজেন, B নাইট্রোজেন, C কার্বন। তুমি কিন্তু খুঁজে পাচ্ছ না এখানে, কার্বন এবং হাইড্রোজেন এখানে হিডেন, ওই যে 3 বন্ধন বিশিষ্ট কার্বন C। D দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন, কর্নারে কর্নারে। তোমরা জানো বেনজিনের স্ট্রাকচার যে তোমরা এভাবে লিখো, এই যে বেনজিনের স্ট্রাকচার, এটা স্কুলে দেখে আসছো তাই না, এভাবে লিখি, অথবা আমরা এভাবে লিখি, এই যে বেনজিনের স্ট্রাকচার লিখে আসছো, এই যে এটা। তাহলে এখানে কি কার্বন এবং হাইড্রোজেন হিডেন, ঠিক আছে, লুকায়িত আছে কার্বন এবং হাইড্রোজেন। তোমরা এটা জানো, প্রত্যেকটা কর্নারে কর্নারে কার্বন এবং হাইড্রোজেন আছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানেও এরকম, ওই যে সি যেটা, এখানে একটা কার্বন এবং হাইড্রোজেন আছে। হ্যাঁ, শুধু কার্বন, হাইড্রোজেন নাই এটাতে। ডিতে হলো কার্বন এবং হাইড্রোজেন আছে, ডি। তাহলে ডি মার্ক করা মানে হলো কার্বনকে মার্ক করা। আর ইও কার্বন, ওই যে ওই জায়গাটা কার্বন, ঠিক আছে। ওকে, তাহলে এখন খেয়াল করো, এ যদি তাকাও, এখানে কিন্তু মুক্তজোট দেওয়া নাই, মুক্তজোটটাও আমি হিডেন করে দিয়েছি। যেহেতু অক্সিজেনের উপর কোনো প্লাস নাই, তাহলে অক্সিজেনের উপর মুক্তজোট কয়টা ধরবা, 2টা, ঠিক আছে। যেহেতু এ মৌলটা হলো অক্সিজেন, এটার উপর কোনো প্লাস চিহ্ন নাই, তাহলে মুক্তজোট 2 জোড়াই তোমাকে ধরতে হবে। হ্যাঁ, নাইট্রোজেন কোনো প্লাস চিহ্ন নাই, মুক্তজোড় 1 জোড়া, ঠিক আছে, তোমরা এটা জানো। আর বাকিগুলো তো কার্বন। তাহলে তুমি এটা পারবা কিনা, আমি কিন্তু নিচে আনসার দিয়েছি, তোমরা এখন আনসারটা দেখবা না। হ্যাঁ, তুমি তোমার নিজের মতো প্র্যাকটিস করো, দেখি পারো কিনা। আমি একটু যাই, দেখি পারো কিনা, তোমাদের কমেন্ট একটু শুনি, দেখি পারো কিনা। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে আমি এখানে সলভ করে দেবো। আমরা একটু কমেন্টে যাই, দেখি কি অবস্থা তোমাদের। হ্যাঁ, করো, সবাই সলভ করো, আগের স্লাইড অনুযায়ী তুমি একটু সলভ করো। ওকে, স্যার অ্যারোমেটিক আয়নের সংকরণ কি কি লিখেছে, হ্যাঁ অ্যারোমেটিক আয়নেরও সংকরণ হতে পারে, আমরা তো দেখলাম এই প্লাস থাকলেও সংকরণ হতে পারে। ওকে স্যার ক্লিয়ার, ঢাকা কি, আচ্ছা আমি কোশ্চেন চাই স্যার, আনসারটা নিচে দেওয়া আছে। হ্যাঁ, আনসারটা নিচে দেওয়া আছে, তুমি করে মিলিয়ে নাও, বাট তুমি অনেস্ট থাকো। হ্যাঁ, তুমি তোমার কাছে অনেস্ট থাকো, নিজে নিজে অনেস্ট থাকো। আমি তো তোমাকে দেখছি না, তুমি দেখো তুমি এটা পারছো কিনা, না পারলে আমাকে কোশ্চেন করো। হ্যাঁ, আনসার নিচে দেওয়া আছে মানে যে তুমি করবা না তা না, তুমি করে তারপর ম্যাচ করাও আনসারটা। ওকে, তারপর স্যার কোন বন্ধনে বিশুদ্ধ অরবিটাল আর কোন বন্ধনে সংকর অরবিটাল থাকে সেটা কি করে বুঝবো? আচ্ছা, এই কোশ্চেনটা আমি অনেক পেয়েছি। হ্যাঁ, তুমি হলো বিশুদ্ধ অরবিটাল দিয়ে এবং সংকর অরবিটাল দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবা। যেই ক্ষেত্রে দুইটা ব্যাখ্যা করতে পারো সেটাতে কোনো সমস্যা নাই। তোমাকে আমি যদি বলি সংকরণ দিয়ে ব্যাখ্যা করো, তখন ব্যাখ্যা করবা। তোমাকে যদি আমি বলি বিশুদ্ধ অরবিটাল দিয়ে ব্যাখ্যা করো, ব্যাখ্যা করবা। বাট মিথেনের ক্ষেত্রে আমাকে সংকরণ দিয়ে ব্যাখ্যা করতে হবে, কারণ বিশুদ্ধ অরবিটাল দিয়ে আমি অনেকগুলো বিষয়কে এক্সপ্লেইন করতে পারি না। সেই জন্য হলো আমি ওটা বলবো না। যেটা দিয়ে আমি ব্যর্থ হচ্ছি সেটা তো আমি বলবো না, যেটা দিয়ে আমি সফল হচ্ছি সেটাই বলবো। ক্লিয়ার? ওকে, আনসার করে দিলাম। তাহলে সবাই কি পেরেছো মোটামুটি? আমার মনে হয় পারছো, যেহেতু খুব একটা কমেন্ট নাই, কোনো সমস্যা নাই, এটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। হ্যাঁ, আমি বলে দিয়েছি সবগুলো। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই, এটা সবার কাছে ক্লিয়ার। ওকে, আসো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। ওকে, এই যে এখানেও দেখো, এটাও হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এ থেকে এইচ পর্যন্ত। এটা আমি একটু ধরিয়ে দিতে চাই আবার, এটা যেন তোমরা সবাই পারো। এখানেও আনসারগুলো নিচে দেওয়া আছে, বাট কেউ দেখবা না আনসারগুলো। হ্যাঁ, সবাই নিজেরা করার চেষ্টা করো। ওকে, এতে দেখো নাইট্রোজেন পরমাণু এবং নাইট্রোজেনের উপর একটা প্লাস আছে, তো নাইট্রোজেনের মুক্তজোটটাকে তোমাকে বাদ দিতে হবে। দেখো নাইট্রোজেনের চারপাশে 4টা পরমাণু, আরেকটা কার্বন কিন্তু এখানে হিডেন। উপরে বাম পাশে তাকাও, এই যে আমি চেইনগুলো দিয়ে দিয়েছি, চেইন মানে কার্বন এখানে হিডেন। হ্যাঁ, ওখানে কিন্তু একটা কার্বন তোমাকে ধরে নিতে হবে। একটা বন্ধন দেওয়া মানে হলো এখানে একটা কার্বন আছে, একটা মৌল আছে। হ্যাঁ, ওকে, তাহলে এখানে যে N প্লাস শুধুমাত্র 4টা পরমাণুর সঙ্গে যুক্ত, কোনো মুক্তজোট নাই, তাহলে শুধু 4 হলে কি হবে, sp3। ওই যে দেখো sp3 পেয়ে গিয়েছো। বিতে তাকাও, অক্সিজেনের উপর মার্ক করা আছে। হ্যাঁ, অক্সিজেনের দেখো তুমি কয়টা পরমাণুর সঙ্গে যুক্ত, উপরে একটা বন্ধন মানে একটা পরমাণু, বন্ধন থাকলে একটা পরমাণু ধরবা, নিচে একটা বন্ধন মানে একটা কার্বন। ওকে, তাহলে অক্সিজেন 2টি পরমাণুর সঙ্গে যুক্ত, আর মুক্তজোট হলো কিন্তু এখানে একটা।
একটা তো প্লাস চার্জ আছে, তার মানে এক জোড়া মুক্তজোড় ব্যবহার হয়ে গেছে, আর একটা মুক্তজোড় আছে, তাহলে 2 পরমাণু 1 মুক্তজোড়, 2 + 1 রেজাল্ট কত 3 হলে sp2, ওই যে আমরা লিখলাম sp2। ক্লিয়ার? ওকে, এগুলো একটু ক্রিটিক্যাল, এই জন্য আমি এটা দিয়েছি, বুঝে নাও, আমি কিন্তু হেল্পও করছি তোমাদের। ওকে, তারপর দেখো সিতে হলো নাইট্রোজেন, 3 দিকে 3টা বন্ধন আছে, তার মানে হলো 3টা পরমাণুর সঙ্গে সে যুক্ত, বন্ধন থাকলে বুঝবে এখানে একটা পরমাণু আছে। ক্লিয়ার? ওকে, 3 দিকে 3টা বন্ধন আছে, তার মানে হলো 3টা পরমাণুর সঙ্গে যুক্ত। নাইট্রোজেনের উপর একটাই মুক্তজোড় থাকে, কিন্তু আবার প্লাস আছে, তার মানে মুক্তজোড় ব্যবহার হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে মুক্তজোড়টাকে আর ধরা যাবে না। ঠিক আছে, তাহলে 3টা পরমাণু, মুক্তজোড় 0, 3 + 0 রেজাল্ট কত 3 হলে sp2 সংকরণ, sp2 সংকরণ পেয়ে গিয়েছো। দেখো sp2 সংকরণ। ক্লিয়ার? ওকে, ডি তুমি ক্লিয়ার, একটু আগে বোর্ডে ছিল, দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন হলে sp2, ডি ক্লিয়ার। ই দ্বিবন্ধন বিশিষ্ট কার্বন, খেয়াল করো ইতে একটু তাকাও, কার্বনের 2 পাশে তোমাকে মেজার করতে হবে, 2 পাশে দেখো 2টা পাই বন্ধন আছে। ক্লিয়ার? এখানে কার্বনের সঙ্গে 2টা, আমি বোর্ডে একটু আগে যে স্ট্রাকচার করেছিলাম, টেবিল করেছিলাম, আমরা বলেছি কার্বনের সঙ্গে যদি 2টা পাই বন্ধন থাকে তাহলে sp সংকরণ, এখানে কার্বনের হবে ই হবে sp সংকরণ। ক্লিয়ার? কেন? কারণ হলো 2টা পাই বন্ধন আছে। আবার বলছি, ইতে কার্বনের 2 পাশে 2টা পাই বন্ধন আছে। ক্লিয়ার? যদি 2টা পাই বন্ধন থাকে তখন আমরা জানি sp সংকরণ। এই যে তাকাও, কার্বন কার্বন ত্রিবন্ধন যখন আমরা লিখি, একটা সিগমা 2টা পাই, কোনো যৌগে যদি কার্বনের সঙ্গে 2টা পাই বন্ধন থাকে তখন আমরা ওটাকে sp সংকরণ বলি, বামে একটা পাই ডানে একটা পাই। ক্লিয়ার? সেই পাই দিয়ে তুমি বের করে ফেলতে পারো। ওকে, এবার এফ এ তাকাও, এফ এ কার্বনে মিডল কার্বন যেটা, সেটার উপর মার্ক করা আছে, সেটাকে বলতে হবে। হ্যাঁ, তাহলে খেয়াল করো, পরমাণুর সংখ্যা কয়টা? 2টা, উপরে একটা নিচে একটা। ঠিক আছে, 2টা পরমাণু, কোনো মুক্তজোড় নাই। আমরা জানি যদি স্টেরিক সংখ্যা 2 হয়, 2 + 0 রেজাল্ট কত 2, স্টেরিক সংখ্যা যদি 2 হয় sp সংকরণ, ওই যে পেয়ে গেল sp সংকরণ। জি পারবা, অক্সিজেনের উপর একটা প্লাস আছে, তার মানে কি লোন পেয়ার একটা, মুক্তজোড় একটা, আর একটা পরমাণু 1 + 1 2 হলে sp সংকরণ, আমরা জানি, ওই যে সেটা লিখে দিলাম। হ্যাঁ, জি হেইচ হলো নাইট্রোজেন, কোনো প্লাস নাই, তার মানে মুক্তজোড় এক জোড়া আছে, পরমাণু একটা আছে, 1 + 1 2 হলে কোন সংকরণ? sp সংকরণ। সবগুলো হয়ে গেল তোমার। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এটা সলভ করে ফেললাম। নেক্সট আসো, আমরা চলে যাই, এই স্লাইডটা তোমাদের জন্য সবচেয়ে টাফ, আমি এখন যে স্লাইডে পৌঁছালাম। হ্যাঁ, এখানে আমি যা বলবো এটা সব শুনবা, এটা শুনলে তোমার সেকেন্ড ইয়ারে জৈব রসায়নে গিয়ে সংকরণ বিষয়ক, অ্যারোমেটিক যৌগ বিষয়ক কোনো সমস্যা থাকবে না, একদম আমি গ্যারেন্টি দিয়ে দিতে পারি। হ্যাঁ, যে সেকেন্ড ইয়ারে গিয়ে সংকরণ নিয়ে বা কোনো ইয়ারে সংকরণ গিয়ে তুমি আর কোনো কষ্টে পড়বা না। এখানে যদিও 4টা যৌগ আছে, এটার মধ্যে আমার মনে হয় সবচেয়ে বেশি সময় ব্যয় করতে হবে, এটা একটু টাফ স্লাইড তোমাদের জন্য। হ্যাঁ, বুঝে নাও কি বলেছি, বিষম পরমাণুগুলোর সংকরণ অবস্থা ও পাই ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তোমাকে 2টা কাজ করতে হবে, এখানে বিষম পরমাণু কোনটা সেটা আগে জানতে হবে, এদের সংকরণ অবস্থা কি সেটা বের করতে হবে, পাই ইলেকট্রন, এখন কিন্তু আমি বন্ধন বলি নাই, খেয়াল করো আমি কি বলেছি, মাথায় নাও কোশ্চেনটা, পাই ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 3টা জিনিস বের করতে হবে, প্রথমে জানতে হবে বিষম পরমাণু কাকে বলে, আমরা ইংলিশে বলি হেটারো অ্যাটম। ওকে, তাহলে বিষম পরমাণু জানবা, ওই বিষম পরমাণু সংকরণ অবস্থা কি এটা বলতে হবে, এটা কিন্তু ক্রিটিক্যাল, বারবার বলছি। ওকে, এবং জানতে হবে ওই বিষম পরমাণু বা ওই যৌগে, আমি যে যৌগ দিয়েছি 4টা যৌগ, পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োফিন, এই যে 4টা যৌগ দিয়েছি, এদের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে এটা তোমাকে জানতে হবে। ঠিক আছে, এটা লাগবে, এটা সেকেন্ড ইয়ারে গেলে কোনো যৌগে পাই ইলেকট্রন সংখ্যা বের করতে হয়। ঠিক আছে, যেমন খেয়াল করো, আমি যদি তোমাকে এইটা দেই, এই যে খেয়াল করো তো, এই যৌগটাই দিলাম, ধরো এই যৌগটা দিয়ে অ্যাসিটিলিন দিয়ে আমি যদি তোমাকে বলি, আমি এটা মুছে দিই এগুলো, এটা দিয়ে যদি তোমাকে আমি বলি এখানে সিগমা ইলেকট্রন কয়টা আছে, পাই ইলেকট্রন কয়টা আছে, তুমি দেখো টোটাল বন্ধন কয়টা, আগে দেখে নাও টোটাল বন্ধন কয়টা, 3 4 5, মাঝখানে 3টা, 2 পাশে 2টা, 5টা বন্ধন, পাই 5 ইন্টু, আমরা জানি একটা বন্ধনে হলো 2টা ইলেকট্রন, তাহলে 2টা ইলেকট্রন হলে 10টা ইলেকট্রন, এই 10টা ইলেকট্রনের মধ্যে কিছু ইলেকট্রন সিগমা ইলেকট্রন, কিছু ইলেকট্রন পাই ইলেকট্রন। ক্লিয়ার? ওকে, সিগমা বন্ধনে যে সকল ইলেকট্রন থাকে ওগুলো হলো সিগমা ইলেকট্রন, পাই বন্ধনে যে সকল ইলেকট্রন জড়িত থাকে ওগুলো হলো পাই ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে তুমি দেখো এখানে সিগমা কয়টা, এ একটা সিগমা, এ একটা সিগমা, এ একটা সিগমা, তাহলে 3টা সিগমা বন্ধন, তাহলে 3 × 2 ইলেকট্রন ইকুয়ালস হলো 6 ইলেকট্রন, এই 6 ইলেকট্রন হলো সিগমা। বুঝতে পেরেছো? পাই ইলেকট্রন হলো এই যে পাই বন্ধনে যে 2টা ইলেকট্রন, আমরা জানি একটা বন্ধনে 2টা ইলেকট্রন, পাই যেহেতু 2টা × 2 ইলেকট্রন ইকুয়াল টু হলো 4 ইলেকট্রন, তাহলে এই 4টা হলো 4 ইলেকট্রন, টোটাল হলো 10টা ইলেকট্রন। তাহলে কোনো যৌগে কিছু ইলেকট্রন হলো সিগমা ইলেকট্রন, কিছু ইলেকট্রন হলো পাই ইলেকট্রন। সিগমা ইলেকট্রন কোনগুলো, যেগুলো সিগমা বন্ধনে জড়িত,
পাই ইলেকট্রন কোনগুলো? যে ইলেকট্রনগুলো পাই বন্ধনে জড়িত। ক্লিয়ার? ওকে, এটা খুব ইজিলি তুমি বের করতে পারো। আর একটা জায়গা তোমাকে জানতে হবে, সেটা হলো শঙ্কর অরবিটাল। আমরা বলেছি, সেদিন লিখেওছিলাম, বলেছিলাম নীতিবাক্য, যে শঙ্কর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। বলেছিলাম কিনা তোমাদেরকে? হ্যাঁ, বলেছিলাম যে শঙ্কর অরবিটাল সর্বদা সিগমা বন্ধন গঠন করে। তাহলে শঙ্কর অরবিটালে যদি কোনো ইলেকট্রন থাকে, বিশেষ করে মুক্তজোড়গুলো, যে মুক্তজোড়গুলো শঙ্কর অরবিটালে থাকে ওগুলো হবে সিগমা ইলেকট্রন। ঠিক আছে? আবার যে মুক্তজোড়গুলো অসংকরিত পি অরবিটালে থাকে ওগুলো হবে পাই ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে সিগমা ইলেকট্রন দুই জায়গায় থাকে। আবার বলে দিচ্ছি, খেয়াল করো, সিগমা ইলেকট্রন দুই জায়গায় থাকে, সিগমা বন্ধনে এবং শঙ্কর অরবিটালে। আবার বলছি, সিগমা ইলেকট্রন দুই জায়গায় থাকে, সিগমা বন্ধনে এবং শঙ্কর অরবিটালে। তাহলে তোমাকে যখন মুক্তজোড় দেখতে পাবা, তোমাকে খুঁজে বের করতে হবে মুক্তজোড়টা কোথায় আছে, শঙ্কর অরবিটালে নাকি অসংকরিত পি অরবিটালে। যদি সেটা শঙ্কর অরবিটালে থাকে তাহলে সিগমা ইলেকট্রন, আর যদি অসংকরিত অরবিটালে থাকে পাই ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে আমি লিখে দেই তোমাদেরকে, একটু সহজ করে আসো। সিগমা ইলেকট্রন, এখানে লিখি পাই ইলেকট্রন। ওকে, সিগমা ইলেকট্রন কোথায় থাকে? সিগমা বন্ধনে এবং শঙ্কর অরবিটালে। এই যে লিখে দিলাম, পাই ইলেকট্রন কোথায় থাকে? পাই বন্ধনে এবং অসংকরিত পি অরবিটালে। এই যে পেয়ে গেলাম। ঠিক আছে? ওকে, এখান থেকে তুমি আইডিয়া পেয়ে গেছো। এইটুকু দিয়ে আমরা আজকে আগাবো। এই স্লাইডে আমি অনেকগুলো কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শোনো। এগুলো বুঝলে তোমার সেকেন্ড ইয়ারে সংকরণ, কোনো ইয়ারে এই সংকরণ নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। মোটামুটি তুমি একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবা। হ্যাঁ, ভালো করে খেয়াল করো। এই যে সিগমা ইলেকট্রন কোথায় থাকে? সিগমা বন্ধনে এবং শঙ্কর অরবিটালে। পাই ইলেকট্রন কোথায় থাকে? পাই বন্ধনে এবং হলো অসংকরিত পি অরবিটালে। ক্লিয়ার? সবাই পেয়েছো তো? আমি একটু সরে আসি, তোমরা ভালো মতো দেখে নাও। হ্যাঁ, এই যে এটা। ঠিক আছে? ওকে, হয়ে গেল। আর ভিডিওতে তো থাকবেই মোটামুটি। এখন আসো আমরা একটা একটা করে যৌগ প্র্যাকটিস করি। ওকে, আমরা আবার স্লাইডে চলে যাই, তোমাদের একটা একটা করে যৌগ ধরাই। হ্যাঁ, মাঝে মাঝে যে আমি বলছিলাম যে একটা কথা দিয়েই সব কিন্তু বলা যাবে না। এখন দেখবে স্টেরিক সংখ্যা দিয়ে তুমি সংকরণ বের করতে পারছো না। ঠিক আছে? এক জিনিস দিয়ে দুনিয়ার সব সমস্যার সমাধান করা যায় না। এক ডাক্তার দুনিয়ার সব রোগের ট্রিটমেন্ট করতে পারে না। সো একটা দিয়েই তুমি যে সব বলে দিবা না, এখানে ব্যতিক্রম। আমি শুধু তোমাকে ব্যতিক্রম বলেই চলে গেলাম, ও আচ্ছা এটা ব্যতিক্রম, এটা মনে রেখো, তাহলে তো তুমি সায়েন্স পড়ার দরকার নাই, তুমি বাসায় বসে বসে মুখস্থ করলেই পারো। কিন্তু সায়েন্স হলো ব্যতিক্রমটাকেই তুমি কিভাবে হলো একটা লজিকের মধ্যে নিয়ে আসবা সেটা খুঁজতে হবে। ঠিক আছে? ক্লিয়ার লজিক দিতে হবে। ওকে, প্রথম যৌগটাই তাকাও তুমি। হ্যাঁ, পিরিডিন। এই স্লাইড সবাই মনোযোগ দিয়ে শোনো এবং এটার পরে আমি কোশ্চেন শুনবো। হ্যাঁ, যে কারো কোনো কোশ্চেন আছে কিনা। এই স্লাইড বুঝলে আর কোনো সংকরণের চেয়ে টাফ কিছু নাই, বলে দিলাম তোমাকে। হ্যাঁ, এটুকুর পরেই তোমার শেষ হয়ে যাবে। এরপরে সব ইজি, আমি যা বলবো এটার সাথে তুমি কপ আপ করে নিতে পারবা, সব তোমার ওই কনসেপ্ট থেকে চলে আসবে। ওকে, আচ্ছা এখন আসো, প্রথম যৌগটা আছে পিরিডিন। পিরিডিনে তোমাকে বলতে হবে, আর একটা কথা বলা হয়নি এখনো, যে বিষম পরমাণু কোনটি। আচ্ছা শোনো, তোমরা হলো অনেকগুলা কি বলা হয়, তোমার কমেন্ট আসে আজে বাজে। হ্যাঁ, আজে বাজে কেমন? যেমন আমি বিষম পরমাণু কি, এখনই আমি বলবো তোমাকে বিষম পরমাণু, তোমাকে অ্যাডভান্স কোশ্চেন করতে হবে না, কারণ আমি তো পড়াতে আসছি। আমি পড়ানোর পর যদি আমি ড্রপ করি সেটা কোশ্চেন করো, তাহলে আমাকে আনসার করতে সুবিধা হয়। আর যদি তুমি 2-3 হাজার কমেন্ট করে ফেলো, আমাকে এটা খুঁজে বের করতে করতে করে করে কোনটা যে কাজের কমেন্ট এটাই আমাকে আনসার করতে কষ্ট হয়, সবগুলো পড়তে অনেক টাইম নিয়ে নেয়। হ্যাঁ, যেটা সে বুঝো না, সো আমার জন্য ওয়েট করবা, দেখবা আমি লেকচারে ওইটাকে কভার করি কিনা। যেমন বিষম পরমাণু কি, আমার মনে হয় এখন থেকে 30-40টা কমেন্ট পড়ে গেছে যে বিষম পরমাণু কি। হ্যাঁ, এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই, আমি তো বলবোই। ওকে, আচ্ছা তাহলে খেয়াল করো, বিষম পরমাণু হলো, আমরা এটাকে বলি ইংলিশে বলি হ্যাটারো পরমাণু। হ্যাঁ, বা হ্যাটারো অ্যাটম। হ্যাটারো মানে হলো বড়, ঠিক আছে, বা ভিন্ন। বিষম মানে হলো একই রকম না। তুমি দেখো এগুলো হলো চাক্রিক যৌগ। এই চাক্রিক যৌগে যেমন প্রথমটাতে 6টা কর্নার আছে, 6টা কর্নারে 6টা পরমাণু আছে, 5 জায়গায় হলো কার্বন, 1 জায়গায় হলো নাইট্রোজেন, তাহলে দেখো ভিন্ন। চক্রের মধ্যে 5 জায়গায় আছে কার্বন, 1 জায়গায় আছে নাইট্রোজেন, তাহলে হ্যাটারো মানে হলো ভিন্ন, ভিন্নটা পেয়ে গিয়েছো। আরেকটা হলো বিষম মানে হলো বা বড়, হ্যাটারো মানে হলো বড়। হ্যাঁ, বড়। আমরা আকারে বড় কি করে বলি? ধরো আমি বললাম তোমার ওজন 45 কেজি, তোমার গার্লফ্রেন্ডের ওজন 450 কেজি, তাহলে আকারে বড় কে? আকারে বড় তোমার গার্লফ্রেন্ড, সে তোমার চেয়ে 10 গুণ বড় হবে, পেটলা হয়ে যাবে। ঠিক আছে? ওকে, তাহলে খেয়াল করো তো, কার্বনের ভর হলো 12, নাইট্রোজেনের ভর হলো 14, তাহলে বড় কে? নাইট্রোজেন। ঠিক আছে, ওই জন্য ওটা আমরা হ্যাটারো অ্যাটম বলছি।
ঠিক আছে, তাহলে হেটারো বা বিষম পরমাণু হলো ভিন্ন পরমাণু। ভিন্ন বলতে চক্রের মধ্যে যে সকল পরমাণু আছে তার মধ্যে দুইটা বা একটা পরমাণু থাকবে অন্যগুলো থেকে ভিন্ন, এই জন্য এটাকে বলি হেটারো পরমাণু। আর হেটারো পরমাণু নিয়ে যে সকল যৌগ গঠিত সেটাকে বলা হয় হেটারো যৌগ। সো এখানে যে 4টা যৌগ আছে সবগুলোই হেটারো যৌগ। সো হেটারো কি বুঝতে পেরেছো তো, ভিন্ন বা বিষম। ক্লিয়ার? ওকে, এবার আসো আমরা এখানে প্রথম যৌগ যে পিরিডিন, এখানে এটার নাইট্রোজেনের সংকরণ অবস্থা কি এটা জানতে চাচ্ছি আমি তোমার কাছ থেকে। হ্যাঁ, নাইট্রোজেনের সংকরণ অবস্থা কি? ওকে, তাহলে তুমি জানো স্টেরিক সংখ্যা দিয়ে বের করবা কয়টা পরমাণুর সঙ্গে সে যুক্ত। দেখো ডানে একটা কর্নার বামে একটা কর্নার, 2 কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে পরমাণু 2টা, মুক্ত জোড় একটা, 2 পরমাণু প্লাস 1 মুক্ত জোড়, 2 + 3 টি যদি হয় আমরা জানি sp2 সংকরণ, তাহলে আমরা পেয়ে গেলাম পিরিডিন হলো sp2 সংকরণ। ক্লিয়ার? আমরা লিখে দিয়েছি দেখো sp2 হ্যাঁ, sp2 সংকরণ, এটা সমস্যা নাই। কিন্তু পরে যে 2, 3, 4 পাইরোল, ফিউরান, থায়োফিন এগুলা থেকে তুমি যখন স্ট্যাটিক সংখ্যা দিয়ে সংকরণ ক্যালকুলেশন করবা মিলবে না, বুঝছো? তুমি হিসাব করে যা পাবা আনসারটা কিন্তু তা না। হ্যাঁ, এই যে ব্যতিক্রম, এখন তোমাকে মাথায় কোশ্চেন করতে হবে কোন কোন জায়গায় এই ধরনের ব্যতিক্রম প্রদর্শিত হয় এবং কেন। শুধু ব্যতিক্রম বলে তুমি চুপচাপ মুখস্থ করে ফেললা তাহলে কিন্তু সায়েন্স না, তোমাকে হলো ব্যতিক্রমটা কেন সেটাকে খুঁজে বের করতে হবে। ওকে, আসো পাইরোলে তুমি তাকাও, উপরে ডানে একটা কার্বন, উপরে বামে একটা কার্বন, 2টা বন্ধন আছে, মানে হলো 2টা পরমাণুর সঙ্গে সে যুক্ত, নিচে আর একটা হাইড্রোজেন আছে, তাহলে সংযুক্ত পরমাণু কয়টা? 3টা, মুক্ত জোড় কয়টা? একটা, 3 + 1 হিসাব করলে কত? 4, তাহলে তোমার এখানে নাইট্রোজেন হওয়ার কথা sp3, বাট এটা sp3 না। এখানে এই স্লাইডে যতগুলা পরমাণু দেখতে পাচ্ছ সবারই সংকরণ অবস্থা হলো sp2। আমি আনসারটা বলে দিলাম, সবারই সংকরণ অবস্থা হবে কি? sp2, বাট তুমি যদি স্টেরিক সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাচ্ছ কি? sp3, বাট এটা sp3 না। ক্লিয়ার? আবার বলছি এটা sp3 না, এটা হলো সবগুলোতে sp2। তাহলে বিষয়টাকে তুমি কিভাবে এক্সপ্লেইন করবা, হ্যাঁ সেটাই আমরা যাব। ওকে, তারপরেরটা দেখো অক্সিজেন, এখানেও দেখো 2টা বন্ধন আছে, 2 পরমাণুর সঙ্গে যুক্ত, 2টা মুক্ত জোড় আছে, 2 + 2 4 হওয়ার কথা, sp3 হওয়ার কথা না, এটা sp3 না, এটা sp2। ওকে, তারপরে সালফারের দিকে তাকাও, 2টা বন্ধন আছে, 2 জোড়া মুক্ত জোড় আছে, 2 + 2 4 হওয়ার কথা, sp3 হওয়ার কথা না, এটা sp2। এখন আসো কেন আমি বারবার এত স্ট্রংলি বলছি না না না, সেই নাটা শুনে নাও। না এর আনসার হলো এই যে মুক্ত জোড় আছে, মুক্ত জোড়গুলো সবসময় হলো অক্সিজেনের উপর বা নাইট্রোজেনের উপর বা সালফারের উপর অবস্থান করে না। আবার বলছি, তুমি যে মুক্ত জোড় দেখতে পাচ্ছ, যেমন পাইরোলে 1 জোড়া মুক্ত জোড় আছে, অক্সিজেনে তারপরে ফিউরানে 2 জোড়া মুক্ত জোড় আছে অক্সিজেনের উপর, থায়োফিনে সালফারের উপর 2 জোড়া মুক্ত জোড় আছে। তুমি দেখতে পাবা, আমি একটু পরে এক্সপ্লেইন করব, এই মুক্ত জোড়গুলো সবসময় নাইট্রোজেন বা অক্সিজেন বা সালফারের উপর অবস্থান করে না, ওরা হলো সঞ্চরণশীল ইলেকট্রন। এই যে আরেকটা শব্দ আমি ইউজ করে ফেললাম, হ্যাঁ, কি ধরনের ইলেকট্রন? এটা সঞ্চরণশীল ইলেকট্রন। এই সঞ্চরণশীল ইলেকট্রনগুলো এক জায়গায় অবস্থান করে না। তুমি তো ধরছো এটা সবসময় নাইট্রোজেনের উপর আছে, এটা সবসময় অক্সিজেনের উপর আছে, এটা সবসময় সালফারের উপর আছে, কিন্তু এই সকল যৌগে এটা হলো সবসময় পরমাণুর উপর, একই পরমাণুর উপর অবস্থান করে না, পুরা চক্রের মধ্যে ঘুরে বেড়ায়। হ্যাঁ, এই ধরনের ইলেকট্রনকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। আমি পড়াতাম পরেই, যখন এখানেই চলে আসলো আগেই বলে ফেলি। সঞ্চরণশীল ইলেকট্রনের ডেফিনেশনটাকে আমি বলে দিচ্ছি, তুমি ভিডিও থেকে পরে লিখে নিও। হ্যাঁ, কিছু কিছু ইলেকট্রন খেয়াল করো, যেমন আমি যদি এরকম একটা যৌগ লিখি, এই যে খেয়াল করো, একটু আগে যেটা আমি লিখেছিলাম এটাই যদি আমি রাখি, এই যে এটা খেয়াল করো, হ্যাঁ, এখানে দেখো এই যে এই বন্ধনে 2টা ইলেকট্রন আছে, কার্বন হাইড্রোজেন বন্ধনটা একটু খেয়াল করো, এই যে কার্বন হাইড্রোজেন বন্ধন। হ্যাঁ, ওকে, এখানে যে ইলেকট্রনটা আছে কার্বন হাইড্রোজেন, আমরা জানি একটা বন্ধনের মধ্যে 2টি ইলেকট্রন থাকে। সো কার্বন হাইড্রোজেন বন্ধনের মধ্যে যে 2টি ইলেকট্রন আছে, এই 2টি ইলেকট্রন কার্বনের অধীনেও আছে, হাইড্রোজেনের অধীনেও আছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম কিছু কিছু ইলেকট্রন 2টি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে। আবার বলছি, এই যে বন্ধন যুগল ইলেকট্রন যেগুলো বন্ড পেয়ার ইলেকট্রন বা বিপি বলি আমরা সংক্ষেপে, হ্যাঁ, বি.পি. আমরা বলবো, হ্যাঁ, বন্ড পেয়ার ইলেকট্রন, এগুলো হলো 2টি পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে। যে কিছু কিছু ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি 2টি পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে, যেই 2 পরমাণুর মধ্যে বন্ধনটা তাদের অধীনে আবদ্ধ থাকে, এগুলাকে বলা হয়। তাহলে আমরা বলতে পারি কিছু কিছু ইলেকট্রন 2টি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে, আবার কিছু কিছু ইলেকট্রন 1টি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে। তুমি যদি পানির কথা বিবেচনা করো, এই যে পানি, ধরো এই যে পানি, এখানে মুক্ত জোড় আছে,
তাহলে অক্সিজেন হাইড্রোজেন বন্ধনের ইলেকট্রন হলো দুটি পরমাণুর মধ্যে আবদ্ধ, অক্সিজেন এবং হাইড্রোজেন পরমাণুর অধীনে আবদ্ধ থাকে। কিন্তু তুমি যদি মুক্ত জোড়ের কথা বিবেচনা করো, এই যে মুক্ত জোড়, তুমি এই মুক্ত জোড় কিন্তু দুই জোড়া মুক্ত জোড়ই শুধুমাত্র অক্সিজেন পরমাণুর অধীনে আবদ্ধ। তাহলে আমরা দেখতে পেলাম কিছু কিছু ইলেকট্রন একটি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে। কোনগুলো? মুক্ত জোড় ইলেকট্রন। এই পানির মুক্ত জোড় বা দুনিয়ার সব মুক্ত জোড়ই কিন্তু একটি পরমাণুর অধীনে আবদ্ধ না। এই যে এই সিচুয়েশনে আমরা আজকে যে এক্সাম্পল দিচ্ছি, ওখানে দেখবো এক জোড়া মুক্ত জোড় একটি পরমাণুর অধীনে আবদ্ধ, আর এক জোড়া মুক্ত জোড় সারা চক্রের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এরকম বলবো যে কিছু কিছু ইলেকট্রন একটি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে, কিছু কিছু ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে আবদ্ধ থাকে। কোনগুলো? বন্ধন যুগল ইলেকট্রন, দুটি পরমাণুর মধ্যে আবদ্ধ। ওকে, আবার কিছু কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ না থেকে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। আবার বলছি, কিছু কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ না থেকে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। ওই সকল ইলেকট্রনকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন বা ডিলোকালাইজড ইলেকট্রন। ইংলিশে বলে ডিলোকালাইজড ইলেকট্রন, হ্যাঁ, বাংলায় বলি আমরা এটাকে সঞ্চরণশীল ইলেকট্রন। আবার বলছি, কিছু কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ না থেকে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়, তাদেরকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। ঠিক আছে, আমি একটু ড্রিঙ্ক করে নিই। আমি আগে আর একটা ক্লাস নিয়েছি, সো কন্টিনিউ করছি। আসো, আমি দেখি তোমাদের এনার্জি আমার চেয়ে কম। তোমরা 50 মিনিট ক্লাস পার হলেই টায়ার্ড হয়ে যাও। হ্যাঁ, ওকে, আজকে কিন্তু টায়ার্ড হলে হবে না। যদি আমি অত বড় নিব না, ঠিক আছে, আগেই শেষ করে দিব, বা টায়ার্ড হলে হবে না। অ্যাটলিস্ট এই স্লাইডটা খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হ্যাঁ, এটা হলো একেবারে সঞ্চরণের মধ্যে কি বলা হয়, সংকরণের মধ্যে কোর একটা বিষয়। হ্যাঁ, এটা খুব ভালো করে শিখতে হবে তোমাদের। ওকে, তাহলে আমরা সঞ্চরণশীল ইলেকট্রনের কথা বলছিলাম। সঞ্চরণশীল ইলেকট্রন কোনটা? ডেফিনেশনটা আমরা এভাবে দিব, কিছু কিছু ইলেকট্রন একটি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে, কিছু কিছু ইলেকট্রন দুটি পরমাণুর অধীনে আবদ্ধ থাকে, বাট কিছু কিছু ইলেকট্রন একটি বা দুটি পরমাণুর অধীনে আবদ্ধ না থেকে একটি বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। সেই সকল ইলেকট্রনকে বলা হয় সঞ্চরণশীল ইলেকট্রন। এখন আসো, কেন এই বিষয়টা আমি নিয়ে আসলাম? অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে। তুমি দেখবা যেই সকল যৌগ, কোন যৌগ, যেমন তুমি পড়বা এই চ্যাপ্টারেই পড়বা পরের লেকচারগুলোতে, বা ছোটকালেও পড়ে আসছো, স্কুলে হয়তো বা পড়ে আসছো, যে হীরক বিদ্যুৎ পরিবহন করে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করে। ঠিক আছে, মনে রাখবা এই অর্গানিক যৌগ যেগুলোর মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন নাই, তারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না। ঠিক আছে, বিদ্যুৎ মানে কি? ইলেকট্রনের ফ্লো। তাহলে যেই সকল যৌগে ইলেকট্রনের ফ্লো সম্ভব সেটাই বিদ্যুৎ পরিবহন করবে, আর যেখানে ইলেকট্রনের ফ্লো সম্ভব না সেটা বিদ্যুৎ পরিবহন করবে না। ঠিক আছে, গ্রাফাইটে হলো, আমরা এখন আনসার বলেই দিই এটার, হিরোকে হলো সবগুলা কার্বনের চারপাশে একক বন্ধন আছে, 4টা একক বন্ধন, ওখানে কোনো পাই ইলেকট্রন নাই। ঠিক আছে, কোনো সঞ্চরণশীল ইলেকট্রন নাই, সবগুলা ইলেকট্রন হলো দুটি পরমাণুর অধীনে আবদ্ধ, বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ানোর মতো কোনো ইলেকট্রন নাই। কোথায়? হীরকের মধ্যে। হ্যাঁ, এই জন্য হলো হীরক বিদ্যুৎ পরিবহন করে না। কিন্তু গ্রাফাইটে পাই ইলেকট্রন আছে, সঞ্চরণশীল ইলেকট্রন আছে। ঠিক আছে, এই সঞ্চরণশীল ইলেকট্রন থাকার ফলে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। তাহলে তোমাকে জানতে হচ্ছে সঞ্চরণশীল ইলেকট্রন কি। সঞ্চরণশীল ইলেকট্রন হলো সেই ধরনের ইলেকট্রন যারা বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। ঠিক আছে, তারা হলো সঞ্চরণশীল ইলেকট্রন। ওকে, আচ্ছা, তাহলে আমরা শিখে গেলাম সঞ্চরণশীল ইলেকট্রন কি। আবার আমরা একটু স্লাইডে যাই। আসো, আমরা স্লাইডে যাই, ওখান থেকে আবার টেনে নিয়ে আসি। ওকে, এখন স্লাইড দেখতে পাচ্ছ। তাহলে পাইরোলে নাইট্রোজেনের উপর যে মুক্তজোটটা আছে, এটা আসলে সব সময় নাইট্রোজেনের উপর অবস্থান করে না। ঠিক আছে, তোমাকে আমি একটু সহজ করে দেই। তুমি কোন কোন জায়গায় বলবা এখানে স্টেরিক সংখ্যা দিয়ে আমাকে হলো সংকরণটা বলা যাবে না, সেটাকে আগে আমি ফোকাস করে দিচ্ছি। হ্যাঁ, এই স্লাইডে যে 4টা যৌগ দেখতে পাচ্ছ, পাইরোল, ফিউরেন, থায়োফিন, এটা স্টেরিক সংখ্যা ক্যালকুলেশন করে সংকরণ বের করা যাবে না। কারণ স্টেরিক সংখ্যা ক্যালকুলেশন করলে তুমি পাচ্ছ sp3 সংকরণ, বাট বাস্তবে সবগুলো পরমাণু নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, এরা হলো sp2 সংকরণ। ওকে, এখন কেন তুমি sp2 সংকরণ বলছো? এই যে ব্যতিক্রম ধর্ম প্রদর্শন করছে স্টেরিক সংখ্যা থেকে, সেটা কোন জায়গাটায় বুঝে নাও। যে সকল যৌগে, ঠিক আছে, ডাবল বন্ধনের পার্শ্ববর্তী পরমাণুতে যদি মুক্তজোট থাকে, খেয়াল করো তো, নাইট্রোজেনের পাইরোলে তাকাও, নাইট্রোজেনের উপর মুক্তজোট, ঠিক তার পাশেই একটু পরে দেখো এক বন্ধন পরে একটা দ্বিবন্ধন আছে, এটাকে বলি আমরা অ্যাডজাসেন্ট টু দ্য কনজুগেশন, অ্যাডজাসেন্ট টু দ্য কনজুগেশন অর ডাবল বন্ড। হ্যাঁ, খেয়াল করো, ডাবল বন্ধনের পাশেই যদি মুক্তজোট থাকে, ডাবল বন্ধনের ঠিক পাশে, পিরিডিনে এই সমস্যা হচ্ছে না। দেখো, ডাবল বন্ধন পরমাণু হলো নাইট্রোজেন, ওটার উপরেই মুক্তজোট, পাশে না, এক বন্ধন পরে যদি হয়, অ্যাডজাসেন্ট হতে হবে। অ্যাডজাসেন্ট মানে হলো পার্শ্ববর্তী বন্ধন, একটা বন্ধন পরে। তুমি খেয়াল করো, নাইট্রোজেনের উপর মুক্তজোট, ঠিক একটা বন্ধন পরেই দ্বিবন্ধন,
ফিউরানে তাকাও, অক্সিজেনের উপর মুক্ত জোর, এক বন্ধন পরেই দ্বিবন্ধন। সালফারে দেখো কি বলে, থায়োফেনে দেখো সালফারের উপর মুক্ত জোর, এক বন্ধন পরেই দ্বিবন্ধন। যে সকল যোগে এই ধরনের সিচুয়েশন পাবা ওটা স্টেরিক সংখ্যা দিয়ে ক্যালকুলেশন করা যায় না। ক্লিয়ার? কেন যায় না আমি তো বলেই দিয়েছি। তুমি ধরে নিচ্ছ মুক্ত জোরগুলো অলওয়েজ নাইট্রোজেনের উপর, অলওয়েজ অক্সিজেনের উপর, অলওয়েজ সালফারের উপর। আসলে না, এই মুক্ত জোরের মধ্যে এক জোড়া হলো সঞ্চরণশীল ইলেকট্রন হিসেবে কাজ করে, পুরো বিস্তৃত অঞ্চল জুড়ে ঘুরে বেড়ায়। আমি দেখাবো কি করে, আমি এটা বলছি, এটা প্রুফ কি, প্রুফ ছাড়া কোনো কথা বলা যাবে না। ঠিক আছে, ওটা প্রমাণ করতে হবে যে তোমার এটা এরকম ঘটে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা আরো ধরো 10 থেকে 15 মিনিট ক্লাস নেব, তোমাদের অলরেডি 40 মিনিট হয়েছে, তারপর আমি ছেড়ে দেবো তোমাদের। সো টেনশন করো না, এটা বুঝে নাও ভালো করে। হ্যাঁ, এই স্লাইড করেই আমার মনে হয় না আজকে আর আগানো যাবে। ওকে, তাহলে কি বললাম, যে এই পরমাণুগুলোতে যে সকল মুক্তজোড় আছে, মুক্তজোড়গুলো সবসময় হলো ওই পরমাণুর উপর অবস্থান করে না। ঠিক আছে, অবস্থান না করার ফলে আমরা মুক্তজোড়গুলোকে ওই পরমাণুর অধীনে দিতে পারছি না। আর কোন কোন জায়গায় ব্যতিক্রম, যখনই তুমি দেখবা মুক্তজোড় যে পরমাণু আছে তার পার্শ্ববর্তী একটা বন্ধন পরেই দ্বিবন্ধন আছে, সেই ক্ষেত্রে হলো এই ধরনের ব্যতিক্রম পাবা তুমি, স্টেরিক সংখ্যা দিয়ে মিলবে না। হ্যাঁ, এখন আসো সহজে কি করে বুঝবা যে এইটা কি sp3 নাকি sp2। সহজে কি করে বুঝবা যে পাইরোলে নাইট্রোজেনটা যে sp2, ফিউরানে অক্সিজেন sp2, থায়োফেনে সালফার sp2। সহজে কি করে বুঝবা, তুমি যখন কোনো চাক্রিক যৌগ দেখবা, চক্রের মধ্যে অন্য মৌলগুলো যদি sp2 হয়, ওই মৌলটা sp2 হতে বাধ্য। নর্মালি এরকমই হয়, সাধারণত এরকমই হয়। একটা চক্রের মধ্যে অন্যান্য সকল মৌল যে ধরনের সংকরণ অবস্থা প্রদর্শন করে, ওই হেটারো অ্যাটমটাও সেই ধরনের সংকরণ অবস্থা প্রদর্শন করে। ক্লিয়ার? আবার বলছি, ধরো তুমি 5 বন্ধু মিলে এক জায়গায়, তোমরা 5 জন বন্ধু মিলে এক জায়গায় একটা পার্টিতে গেলা, হোটেল শেরাটনে। তুমি 5 বন্ধু মিলে লাঞ্চ করবা। হ্যাঁ, লাঞ্চের পর সবাই বলছে আমরা আজকে পাপায়া জুস খাবো, কিন্তু তুমি হলো পাপায়াটা একদম পছন্দ করো না। তুমি কি ওখানে বলতে পারবা যে আমি পাপায়া খাবো না? সাধারণত একটা ফোরামে যখন আমরা থাকি, আমি না খেলেও চুপ করে থাকতে হয়, সাই দিতে হয় যে হ্যাঁ আমি এটা কিছু বললাম না, খাবো না খাই এটা একটা ভান করতে হয় যে আমি এটা খাবো। ঠিক আছে, হুট করে বলা যায় না যে আমি এটা খাবো না। হ্যাঁ, সবাই যেটা চয়েস করে আমাকে ওর মধ্যে কি করতে হয়, সামিল হতে হয়। তাহলে তুমি খেয়াল করো, প্রত্যেকটা যৌগতে 1 2 3 4 5টা করে আছে। দেখো 5টা করে পরমাণু আছে, তাহলে 4টা পরমাণু, যেহেতু কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, হ্যাঁ সবগুলাই হলো 4টা কার্বনই sp2 সংকরিত। সো এখানে নাইট্রোজেন, পরের যৌগতে অক্সিজেন, তারপরের যৌগতে সালফার, ভিন্ন হওয়ার সুযোগ নাই। এ একটা লজিক, এটা হলো তোমার একটা বাস্তব লজিক দিয়ে আমি তোমাকে এক্সপ্লেইন করলাম। হ্যাঁ, একটু পরে আমি আবার চলে যাব, অনুরণন নামে একটা কথা দিব তোমাদের, অনুরণন। সে অনুরণন দিয়ে বোঝানো যাবে যে নাইট্রোজেনের যে মুক্তজোড় পাইরোলে, ফিউরানের যে মুক্তজোড় অক্সিজেনের উপর, সালফারের যে মুক্তজোড় এটা যে সবসময় কোথায় অবস্থান করে না, এদের উপর অবস্থান করে না, সেটা দিয়ে বোঝানো যাবে। ক্লিয়ার? ওকে, এখন আগে আমি সংকরণে আসি। খেয়াল করো, তুমি যদি পাইরোলে তাকাও, তোমাকে তো আমি বলে দিয়েছি এখন হলো sp2 সংকরণ। পাইরোলে হলো কি sp2 সংকরণ, নাইট্রোজেনটা সবগুলো পরমাণুই কার্বন এবং নাইট্রোজেন, ফিউরানে কার্বন এবং অক্সিজেন সবগুলোই sp2 সংকরণ, থায়োফেনে কার্বন এবং সালফার সবগুলোই sp2 সংকরণ। ওকে, এখন তুমি তাকাও, যদি sp2 সংকরণ হয়, যদি sp2 সংকরণ হয়, হতে গেলে আমরা হলো সালফারের উপর অথবা অক্সিজেনের উপর অথবা নাইট্রোজেনের উপর মুক্ত জোড়টাকে সবসময় ওদের উপর দিতে পারি না। এটা কেন পারি না সেটাই এখন আমি বোর্ডে এক্সপ্লেন করব। আসো বোর্ডে চলে যাও। হ্যাঁ, এটা স্লাইডে দেখানো সম্ভব না। ওকে, খেয়াল করো তো, আমরা পাইরোল লিখছি, এই নাইট্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এই এই আছে আমাদের। হ্যাঁ, এই হলো স্ট্রাকচারটা আমাদের। খেয়াল করো পাইরোল। ওকে, এখন আসো তুমি খেয়াল করো, এই যে একটা বন্ধন, হ্যাঁ মনে রাখবা, একটা বন্ধনকে যদি আমরা ভাঙবো, ধরো আমার হাতে একটা কাচের গ্লাস আছে, ধরো যে আমি একটা কাচের গ্লাস নিয়ে পানি খাচ্ছি, হঠাৎ করে আমার মুডটা খুব খারাপ, মেজাজ খারাপ হয়ে গেল, আমি কাচের গ্লাসটাকে একদম আছাড় মেরে ভেঙে ফেললাম। তাহলে তুমি কি দেখতে পাবা? বাসায় এসে কিছু কাচের টুকরা দেখতে পাবা। কেন? একটু আগের ক্লাসে এটা বলেছিলাম। হ্যাঁ, কেন? কারণ গ্লাসটা হলো কাঁচ দিয়ে তৈরি, সো এটা ভেঙে গেলে কাচেরই কিছু টুকরা পাবা, তাই না? এখন খেয়াল করো, বন্ধন হলো কি দিয়ে তৈরি? একটু আগে বললাম একটা বন্ধন হতে 2টি ইলেকট্রন লাগে, তার মানে কি বন্ধন হলো ইলেকট্রন দিয়ে তৈরি। তাহলে তুমি ভেঙে ফেললে 2টা ইলেকট্রন পাবা। ঠিক আছে, ওকে। এখন আসো আমি এই বন্ধনটাকে ভেঙে ফেলবো, আর এই যে একটা চিহ্ন দিলাম এটাকে বলা হয় অনুরণন চিহ্ন। অনুরণন চিহ্নকে আমি একটু পরে বলছি অনুরণন কি। ওকে, এই যে একটা চিহ্ন দিলাম, এখন আমি অনুরণন ঘটাবো। অনুরণন চিহ্ন হলো দুই পাশে আরো চিহ্ন, বাট সেটা সিঙ্গেল অ্যারো। ওকে,
এখন আমি ধরো আমি নাম্বারিং করি, এটা 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম আমি যে যৌগটা নিলাম এটার মধ্যে 5টা পরমাণু আছে, 4টা হলো কার্বন, একটা হলো নাইট্রোজেন। নাম্বারিং করতে গেলে সবসময় হ্যাটার অ্যাটম থেকে নাম্বার করতে হয়, যেটা বড় পরমাণু সেটা নাম্বার 1 2 3 4 5। একটু বড় করে লিখি, বেশি ছোট হয়ে যাচ্ছে মনে তোমাদের। ওকে, ভালো করে খেয়াল করো, আমি এটা পরেই আজকে ক্লাস শেষ করে দিব, এটা সবাই বোঝার চেষ্টা করো। 1 2 3 4 5। তুমি এখন দেখো, তুমি যখন ভাঙবা, কিছু যখন ভাঙবা, যেটা উইক সেটাই আগে ভেঙে যায়, তাই না? তাহলে আমাদের এখানে এই যৌগতে 2 প্রকারের বন্ধন আছে, সিগমা বন্ধন, পাই বন্ধন। তাহলে কোনটা আগে ভাঙবে? উইক কোনটা? খেয়াল করো তো, পাই বন্ধন। তাহলে ভেঙে গেলে পাই বন্ধনটা আগে ভেঙে যাবে। তাহলে খেয়াল করো পাই বন্ধন কোথায় আছে? 2 এবং 3 কার্বনের মধ্যে একটা পাই বন্ধন আছে, 4 এবং 5 এর মধ্যে একটা পাই বন্ধন আছে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি যদি পাই বন্ধনটাকে ভেঙে ফেলতে চাই, 2 এবং 3 এর পাই বন্ধনটাকে ভেঙে ফেলতে চাই, ধরো আমাকে হলো এইভাবে অ্যারো চিহ্ন দিতে হবে, এই যে অ্যারো চিহ্ন। অ্যারো চিহ্নটা কিভাবে দেই বুঝে নাও, এগুলো সায়েন্সের সব কিছুর মিনিং আছে, মিনিংলেস কিছু থাকবে না। আমি হলো এখান থেকে শুরু করে 3 এর উপর নিয়ে দিলাম, মানে হলো এই যে 2 এবং 3 এর মধ্যে যে পাই বন্ধনটা আছে, একটা পাই বন্ধনে যে দুটো ইলেকট্রন আছে, এই দুটো ইলেকট্রন এই 3 নাম্বার কার্বনের কাছে চলে গিয়েছে। এই অ্যারো দিয়ে মানি এটাই বোঝায়। হ্যাঁ, আবার বলছি, 2 এবং 3 এ যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনের মধ্যে যে ইলেকট্রনটা আছে, দুইটা ইলেকট্রন, এই 2 ইলেকট্রন দুইটাই চলে গেছে 3 এর কাছে। ওকে, তাহলে আমরা এই যৌগটাকে এখন এইভাবে লিখবো, খেয়াল করো, নাইট্রোজেন, এখানে নিয়ে আসলাম হাইড্রোজেন, মুক্ত জোর, এখানে পাই বন্ধন থাকলো, এখানে দিব এই 3 এর উপর এখন দিয়ে ফেলবো একটা নেগেটিভ চার্জ, আর 2 এর উপর দিয়ে ফেলবো এখানে একটা পজিটিভ চার্জ। এই যে হয়ে গেল, দেখো বন্ধন ভেঙে, কিন্তু তাহলে তুমি কি দেখতে পেলে? একটা বন্ধন ভাঙলে আসলে দুইটা চার্জ সৃষ্টি হয়, এক জায়গায় প্লাস, এক জায়গায় মাইনাস। ক্লিয়ার? এখন খেয়াল করো, দুইটা ইলেকট্রনই চলে গেছে 3 নম্বর কার্বনের কাছে, তাহলে আমাকে তো 3 এর উপর দুইটা মাইনাস দেওয়া দরকার ছিল, তাই না? দুইটা ইলেকট্রনই চলে গেছে 3 নম্বর কার্বনের কাছে, তাহলে আমাকে 3 নাম্বার কার্বনের উপর দুইটা নেগেটিভ চার্জ দেওয়া দরকার ছিল না, আমি কিন্তু দিয়েছি একটা। তাহলে কি আমি ভুল করে ফেললাম? না, আসলে ভুল করি নাই। শুনে নাও এটা কিরকম। আসলে 2 এবং 3 এর মধ্যে যে পাই বন্ধন আছে, এটা জানি আমরা একটা সমযোজী বন্ধন। একটা সমযোজী বন্ধন কি করে সৃষ্টি হয়? দুইটা পরমাণু থেকে দুটো ইলেকট্রন আসে, একটা আসছে 2 থেকে 2 নম্বর কার্বন থেকে, আর একটা আসছে 3 নম্বর কার্বন থেকে। তাহলে দুজনেই একটা একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, তাই না? ফলে এই পাই বন্ধনটা সৃষ্টি হয়ে গেছিল। এখন যখন ভেঙে গিয়েছে, দুইটা ইলেকট্রনই চলে গেছে 3 নম্বর কার্বনের কাছে। এই 2 ইলেকট্রনের মধ্যে একটার মালিক কিন্তু 3 নম্বর কার্বন নিজেই, আরেকটার মালিক হলো 2 নম্বর কার্বন, তাই না? তাহলে সে 2 নম্বর কার্বনেরটা নিয়ে গেছে, নিজেরটা তো নিজের কাছেই থাকবে, সেটা তো ঋণী হবে না, তাই না? যেহেতু 2 নম্বর কার্বনের ইলেকট্রনটাও 3 এর কাছে চলে গেছে, সো সে ঋণী কয়টা ইলেকট্রনের জন্য? একটা ইলেকট্রনের জন্য। সেজন্য আমরা ওই 3 নম্বর কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ দিয়েছি, 2 নম্বর কার্বনের উপর একটা পজিটিভ চার্জ দিয়েছি। ক্লিয়ার? বুঝতে পেরেছো তো? ওকে, ফাইন। এবার আসো, আমি ধরো এবার এই 4 এবং 5 এর বন্ধনটাকে ভেঙে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, এখানে একটু বলে নেই, এই যে এই কাঠামোটাতে, এটা ধরো 1 নম্বর কাঠামো রোমান সংখ্যায়, এটা ধরো 2 নম্বর কাঠামো। হ্যাঁ, ওকে। এখন এই যে প্লাস চার্জটা আছে, যখনই কোনো মুক্ত জোড়ের পাশে প্লাস চার্জ থাকবে, তখন ওই মুক্ত জোড়টা একটা সন্নিবেশ বন্ধনে অংশগ্রহণ করে ফেলে। হ্যাঁ, সন্নিবেশ বন্ধন তোমরা শিখবা, সমযোজী বন্ধন হতে 2টা ইলেকট্রন লাগে। যদি 2টা পরমাণু 2টা ইলেকট্রন দেয়, তখন আমরা এটাকে বলি সমযোজী বন্ধন। হ্যাঁ, ওকে। আর যদি একটা পরমাণুই 2টা ইলেকট্রন দেয়, একটা বন্ধন হতে 2টা ইলেকট্রন লাগে, বাট সেটা যদি একটা পরমাণুই দেয়, তখন এটাকে আমরা বলি সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে খেয়াল করো, এখানেও তখন একটা বন্ধন হয়। হ্যাঁ, এই যে কার্বন নাইট্রোজেন এখানে দিয়ে ফেললাম, এই যে এটা, এই মুক্ত জোড়টা দিয়েই সে বন্ধনে অংশগ্রহণ করে, তখন নাইট্রোজেনের উপর হয়ে যায় প্লাস, আর এই কার্বনের উপর হয়ে যায় মাইনাস। যেহেতু নাইট্রোজেন 2টা ইলেকট্রন দিয়েছে, ও একটা ইলেকট্রন অতিরিক্ত দিয়েছে, উচিত ছিল একটা দিবে নাইট্রোজেন, একটা দিবে 2 নম্বর কার্বন। যেহেতু নাইট্রোজেন একাই 2টা দিয়েছে, সো এক্সট্রা ইলেকট্রন দিয়েছে একটা, এই জন্য নাইট্রোজেনের উপর একটা প্লাস, কার্বনের উপর একটা মাইনাস। তাহলে খেয়াল করো তো, 2 নম্বর কার্বনের উপর এখন প্লাস মাইনাস আছে। প্লাস মাইনাস থাকলে কোনো চিহ্ন হয় না, এটা নিরপেক্ষ হয়ে যায়। ঠিক আছে, এই যে একটা অবস্থা দাঁড়ালো। এখন তুমি খেয়াল করো তো, 2 নম্বর কাঠামোর উপর দেখো, এখন আর কিন্তু মুক্ত জোড় নাই,
আছে? 2 নম্বর কাঠামোর উপর কোনো মুক্ত জোর নাই। আমি যে বলছি মুক্ত জোরটা সবসময় অ্যাভেলেবেল থাকে না, সেটা কি পেয়েছো? পেয়েছো। দেখো তো এই স্ট্রাকচারে নাইট্রোজেনের উপর এখন আর মুক্ত জোর নাই। তাহলে কয়টা পরমাণুর সঙ্গে যুক্ত? এখানে একটা পরমাণু, এখানে একটা পরমাণু, এখানে একটা, 2টা কার্বন, একটা হাইড্রোজেন। এখন কিন্তু আর মুক্ত জোর নাই। এখন দেখো sp2 সংকরণ হয়ে গিয়েছে। তুমি ক্লিয়ার হয়ে গেলা যে এটা হলো ওই যে আমি বললাম সঞ্চরণশীল ইলেকট্রন, সে ডিলোকালাইজড হয়, বিস্তরণ করে, এক জায়গায় ফিক্স থাকে না। এটা তুমি পেয়ে গিয়েছো। ক্লিয়ার? তাহলে এখন দেখো সংকরণ অবস্থা কি। এখন যদি 2 নম্বর স্ট্রাকচারে তাকাও তুমি পাবা সংকরণ অবস্থা হলো sp2, কিন্তু তুমি যদি এই স্ট্রাকচারে তাকাও তখন তুমি বলবা sp3। সো তোমাকে এটাও বিবেচনায় নিতে হবে। ক্লিয়ার? ওকে, এখন আসো, এটা আরো ঘটবে, অনুরণন আরো ঘটবে। যেহেতু এটা প্লাস, এই বন্ধনটা ভেঙে আবার এদিকে আসবে। সাধারণত পাই বন্ধন সেদিকেই ভাঙে যেদিকে প্লাস থাকে। দেখো এইদিকে প্লাস আছে, সো এটা এইদিকে ভাঙবে। হ্যাঁ, তাহলে এটা যদি ভেঙে আমরা এইভাবে লিখতে পারি। আবার খেয়াল করো, ওকে, এখানে একটা বন্ধন, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে তাহলে হবে প্লাস, এখানে মাইনাস। যেদিকে হেড, অ্যারোর হেডটা যেখানে হবে সেখানে দিবা মাইনাস, অপোজিট সাইড হবে প্লাস। তাহলে উপরে তাকাও, একটু আগে আমি বললাম একটা বন্ধন ভেঙে হয় প্লাস এবং মাইনাস। আবার উল্টা করেও বলতে পারি, যেখানেই প্লাস মাইনাস থাকবে সেখানেই একটা বন্ধন হবে। তুমি যদি 3 এবং 4 নং কার্বনে তাকাও, দেখো তো পাশাপাশি প্লাস মাইনাস আছে। পাশাপাশি প্লাস মাইনাস থাকলে আমি একটা বন্ধন দিয়ে ফেলতে পারি। হ্যাঁ, বন্ধন দিলে চিহ্নটা মুছে দিতে হবে। এই যে চিহ্ন, যখন বন্ধন দিবা তখন আর চিহ্ন থাকবে না। এই যে আমি বন্ধনের চিহ্নটা মুছে দিয়েছি। ক্লিয়ার? ওকে, এখন আসো, এটা কেন? তোমার আবার কোশ্চেন জাগতে পারে, বন্ধন দিলাম চিহ্ন কেন মুছে দিলাম? খেয়াল করো তো, আমার হাতে একটা কলম আছে, এই যে কলমটা, এই কলমটা আমি যদি দোকান থেকে কিনে আনতে যাই, ধরো আমাকে 100 টাকা পেমেন্ট করতে হবে, তাহলে যখন এই কলম আমার পকেটে ঢুকবে আমাকে 100 টাকা পকেট থেকে বের করে দিয়ে দিতে হবে। কলমও আমার পকেটে থাকবে, টাকাও আমার পকেটে থাকবে। এটা কি সম্ভব? না, এটা সম্ভব না। হ্যাঁ, তাহলে একটা কিছু নিলে আরেকটা কিছু দিতে হয়। যখন তুমি বন্ধন লিখে ফেলবা চিহ্ন মুছে দিবা, আর যখন বন্ধন ভেঙে ফেলবা চিহ্ন রাখবা। ঠিক আছে, এটাই হলো মেসেজ। ওকে, এখন আসো, এটা আবার অনুরণনে অংশগ্রহণ করবে, এটাই আবার। ওকে, তাহলে কি হবে? এই যে দেখো, এখানে প্লাস, এখানে মাইনাস। হ্যাঁ, নাইট্রোজেন সে আবার তার মুক্ত জোড় ইলেকট্রন যদি ফেরত নিয়ে নেয়, এই যে আমরা এখানে লিখে দিতে পারি এরকম, আবার আগেরটা হয়ে যাবে এই। ওকে, তখন হয়ে যাবে এখানে একটা বন্ধন। আচ্ছা, আমি ওটা না দেখাই, তোমাদের ওটা বিবেচনায় দরকার নাই, আমি এখানে ক্লোজ করে দেই। আমার আলোচনা এখানে ফিনিশ হয়ে যায়, এতটুকু দরকার নাই আজকে। আচ্ছা, তাহলে দেখো তো, এই যে 3টা কাঠামো পেলাম আমরা, 1 2 3। খেয়াল করো, পাইরোলের জন্য 3টা কাঠামো পেলাম। 2 এবং 3 গিয়ে আমরা দেখতেছি মুক্ত জোড় নাইট্রোজেনের উপর কিন্তু অবস্থান করছে না। ঠিক আছে, এটা হলো চক্রের মধ্যে ঘুরে বেরিয়েছে, এই জন্য এটাকে আমরা বলছি সঞ্চরণশীল ইলেকট্রন, তাই না? ওকে, তাহলে আমরা দেখলাম যে 1 2 3 এর মধ্যে মুক্ত জোড়, 2টা কাঠামোর মধ্যেই নাইট্রোজেনের উপর মুক্ত জোড় থাকে না। এটা সঞ্চরণশীল ইলেকট্রন হিসেবে কাজ করেছে। হ্যাঁ, এখন আসো, তোমাকে বলতে হবে পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা টোটাল যৌগের মধ্যে। তোমাকে প্রথম মনে হবে টোটাল যৌগের মধ্যে পাই ইলেকট্রন সংখ্যা 4টা। এই যে এখানে একটা পাই বন্ধন, এখানে একটা পাই বন্ধন। আসলে এই যে নাইট্রোজেনের উপর যে মুক্ত জোড়, এটাও কিন্তু পাই সিস্টেমে অংশগ্রহণ করেছে। ভালো মতো বুঝে নাও। হ্যাঁ, এই যে এখানে তাকাও, এখানে এটা হলো একটা সিগমা, এটা হলো একটা সিগমা, এটা হলো একটা সিগমা। 2 নাম্বারটা দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি, 3টা সিগমা বন্ধন হয়ে গেছে, তাই না? আমাদের sp2 অরবিটাল কয়টা? sp2 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 আমরা জানি sp2 অরবিটাল 3টা। 3টা sp2 অরবিটাল দিয়ে 3টা সিগমা বন্ধন হয়েছে। ঠিক আছে, এই যে সিগমা বন্ধন হয়েছে, তাই না? হয়ে গেছে। তাহলে কোশ্চেন হলো মুক্ত জোড়টা কোথায় আছে? sp2 অরবিটাল 3টাই ইউজ হয়ে গেছে সিগমা বন্ধন গঠনে। তাহলে মুক্ত জোড় কোথায় আছে? মুক্ত জোড় আছে অসংকরিত পি অরবিটালে। ক্লিয়ার? একটু আগেই শিখেছো, অসংকরিত পি অরবিটালে যে সকল ইলেকট্রন থাকে ওদেরকে বলা হয় পাই ইলেকট্রন। তাহলে তুমি বুঝে গেলা এখানে নাইট্রোজেনের উপর যে মুক্ত জোড় আছে সেটা আসলে সিগমা ইলেকট্রন না, সেটা কি ইলেকট্রন? পাই ইলেকট্রন, কারণ এটা অসংকরিত পি অরবিটালে আছে। ওই যে দেখো, তুমি যদি এবার স্লাইডে যাও তাহলে দেখো আমি নিচে দিয়ে লিখে দিয়েছি লোন পেয়ার ইন আনহাইব্রিডাইজড পি অরবিটাল, আমি লিখে দিয়েছি। পাইরোলের নিচে তাকাও, লোন পেয়ার মানে মুক্ত জোড় ইন আনহাইব্রিডাইজড পি অরবিটাল মানে অসংকরিত পি অরবিটালে আছে। তাহলে অসংকরিত পি অরবিটালে যদি মুক্ত জোড় থাকে সেটাও পাই ইলেকট্রন। তাহলে 2টা পাই বন্ধনে 4টে পাই ইলেকট্রন, আর মুক্ত জোড় একটা, সেটাও আছে পাই ইলেকট্রন। তাহলে টোটাল পাই ইলেকট্রন কয়টা? 6টা। পেয়ে গেছো। তাহলে আসো পাইরোল দিয়ে আমি আজকে ক্লাস শেষ করি, আমাদের মনে হয় ক্লাস শেষের দিকে চলে আসছে। তাহলে পাইরোলে আমরা দেখতে পাচ্ছি বিষম মৌল হলো নাইট্রোজেন। নাইট্রোজেনের সংকরণ অবস্থা হলো sp2। কেন সেটা বললাম। হ্যাঁ,
ওকে। আর পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা। তুমি কিন্তু কনফিউশন হয়ে 4টা লিখে দিও না, হ্যাঁ, 2টা পাই বন্ধন থেকে 4টা লিখে দিলে হবে না, তোমাকে বিবেচনায় নিতে হবে মুক্ত জোটটা কোথায় আছে, শঙ্কর অরবিটালে নাকি অসংকরিত পি অরবিটালে। যদি সে শঙ্কর অরবিটালে থাকে তাহলে সিগমা ইলেকট্রন, আর যদি সে অসংকরিত পি অরবিটালে থাকে তাহলে পাই ইলেকট্রন। আমরা এখানে প্রমাণ করলাম যে পাইরুলে নাইট্রোজেনের উপর যে মুক্ত জোড় আছে সেটা হলো অসংকরিত পি অরবিটালে আছে। ঠিক আছে, কারণ কি এই যে 3টা সিগমা বন্ধন গঠনই আমাদের sp2 অরবিটাল 3টা শেষ, তাহলে পাই ইলেকট্রন লোন পেয়ার ইলেকট্রনগুলো আর শঙ্কর অরবিটালে থাকা সম্ভব না, অসংকরিত পি অরবিটালে আছে। অসংকরিত পি অরবিটালে থাকলে এগুলো পাই ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে যৌগটাতে টোটাল পাই ইলেকট্রনের সংখ্যা কয়টা? 6টা। বাকি 2টা আমরা নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব। আজকে এখানেই থাকলো, সবাই ভালো থাকো।